আজকে আমাদের আলোচনার জন্য দেখুন, কোনো ভারী কি গবেষণাপত্র বা দীর্ঘ প্রবন্ধ কিন্তু নেই। না, না, একদমই না। বরং যা আছে তা অনেক বেশি ব্যক্তিগত, অনেক কাছের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী ফারজানা তাসনিম, তার লেখা ছোট্ট একটা স্মৃতিকথা। শিরোনামটা খুব সুন্দর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছোট গল্প। হ্যাঁ, আর এই কয়েকটা লাইন পড়ার পর আমার মনে হচ্ছিল যেন একটা বিশাল উপন্যাসের সারমর্ম কেউ এক নিঃশ্বাসে বলে দিয়েছে। ঠিক তাই। আকারে হয়তো ছোট, কিন্তু এর ভেতরের যে আবেগ, যে অভিজ্ঞতার জগৎ, সেটা বিশাল। হুম। আমাদের আজকের কাজটা হবে এই ছোট লেখার ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা শোক, স্মৃতি আর সময়ের সঙ্গে বদলে যাওয়া যে সম্পর্ক, সেই গল্পটাকে খুঁজে বের করা। দেখব কিভাবে খুব সাধারণ শব্দ দিয়েও জীবনের সবচেয়ে গভীর ক্ষতগুলোকে ফুটিয়ে তোলা যায়। একদম। তাহলে চলুন সেই জগতে প্রবেশ করা যাক। আলোচনার গভীরে যাওয়ার আগে আমি চাই আমরা সবাই মিলে লেখাটা একবার মনোযোগ দিয়ে শুনি, কেমন? প্রতিটি শব্দকে একটু অনুভব করার চেষ্টা করি। অবশ্যই। কারণ আমাদের পুরো আলোচনাটা তো দাঁড়িয়ে থাকবে এই কয়েকটি লাইনের উপরে। ঠিক, এক মুহূর্তে নীরবতা। আব্বু, আম্মু, কতদিন তোমাদের ডাকতে পারিনি। আব্বু, তোমার মুখের আম্মু ডাকটা, আর আম্মু তোমার মুখের মৌটুসি ডাকটা কতদিন শুনি নাই। শ্বশুর শাশুড়িকে আব্বু আম্মু ডাকি, কিন্তু প্রশান্তি জিনিসটা পাই না। আগে নভেম্বর মাসটা আসলে খুব খুশি হতাম। আমার জন্মদিন, আব্বু কেক আনবে আর আম্মু বাড়িতে ভালো রান্না করবে। এখন মনে হয় নভেম্বর মাসটা আসে কেন? নভেম্বর মাসটা ক্যালেন্ডার থেকে মুছে যেতে পারে না, সাথে ১৪ আর ২৪ তারিখ। এই মাসটা আসলে ২০০৯ আর ২০২০ সালের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন চোখের সামনে ভেসে ওঠে। লেখাটা শেষ হওয়ার পর একটা অদ্ভুত একটা নীরবতা কাজ করে, তাই না? করে। শুরুটাই যদি আমরা দেখি, একটা আকুতি দিয়ে শুরু। আব্বু আম্মু, কতদিন তোমাদের ডাকতে পারিনি। এখানে তো শুধু দেখা না হওয়ার কথা বলা হচ্ছে না, না, না। বলা হচ্ছে ডাকতে না পারার কষ্টের কথা। এই ডাকতে না পারা ব্যাপারটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এটা যেন শুধু একটা কাজ নয়, একটা অধিকার হারানোর যন্ত্রণা। একদম। আপনার কথার সূত্র ধরেই যদি বলি, এই ডাকটা আসলে পরিচয়ের একটা বড় অংশ। আচ্ছা। আমরা যখন কাউকে তার নামে ডাকি, মানে নির্দিষ্ট সম্বোধনে ডাকি, তখন তো শুধু তাকে ডাকি না, সেই সম্পর্কের ভেতর নিজেকেও প্রতিষ্ঠা করি। রাইট। তো লেখক যখন বলছেন তিনি ডাকতে পারছেন না, তার মানে তিনি সেই সম্পর্কের ভেতর নিজের অবস্থানটাকেও আর খুঁজে পাচ্ছেন না। এটা একটা দ্বিমুখী শূন্যতা। বাহ, দ্বিমুখী শূন্যতা। হ্যাঁ, তিনি যেমন ডাকতে পারছেন না, তেমনি সেই ডাকের কোনো উত্তরও তো আর আসবে না। আর এরপরই তো তিনি বিষয়টাকে আরও অনেক বেশি ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাচ্ছেন। বলছেন, আব্বু, তোমার মুখের আম্মু ডাকটা, আর আম্মু, তোমার মুখের মৌটুসি ডাকটা কতদিন শুনি নাই। এই জায়গাটা অনেক। মৌটুসি ডাকটা, এটা হয়তো এমন একটা নাম যে নামে তাকে পৃথিবীতে আর কেউ কোনোদিন ডাকবে না। ঠিক। এটা শুধু তার মায়ের দেওয়া একটা নাম ছিল না, এটা ছিল মায়ের চোখে তার পরিচয়। হুম। আর এখানে ফ্যাসিনেটিং বিষয়টা হলো, শোক কিভাবে আমাদের কাছ থেকে শুধু মানুষকেই কেড়ে নেয় না, আমাদের পরিচয়ের অংশ হয়ে যাওয়া কিছু প্রিয় শব্দকেও চিরদিনের মতো কেড়ে নেয়। আচ্ছা। মৌটুসি ডাকটা শোনার সঙ্গে সঙ্গে লেখকের মনে যে অনুভূতি হতো, যে নিরাপত্তা, যে ভালোবাসা, সেই অনুভূতির দরজাটা এখন চিরতরে বন্ধ। এটা শুধু স্মৃতিচারণ নয়, এটা নিজের একটা অংশ হারানোর হাহাকার। এই শূন্যতা যে কতটা তীব্র তা বোঝানোর জন্য লেখক পরের লাইনেই একটা তুলনা এনেছেন। আমার মতে এটাই লেখার সবচেয়ে শক্তিশালী অংশগুলোর একটা। হ্যাঁ। শ্বশুর শাশুড়িকে আব্বু আম্মু ডাকি, কিন্তু প্রশান্তি জিনিসটা পাই না। একই শব্দ, আব্বু আম্মু, কিন্তু অনুভূতির জায়গায় আকাশ পাতাল তফাত। ব্যাপারটা কেমন? এটা একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। দেখুন, লেখক চেষ্টা করছেন নতুন সম্পর্কের মাধ্যমে পুরনো শূন্যতা পূরণ করতে। হুম। তিনি একই শব্দ ব্যবহার করছেন, হয়তো নতুন পরিবারে মানিয়ে নেয়ার জন্য, বা হয়তো নিজের মনকে বোঝানোর জন্য। কিন্তু মন তো শব্দ দিয়ে চলে না। চলে অনুভূতি দিয়ে। একদম। আর প্রশান্তি শব্দটার ব্যবহার এখানে খুব তাৎপর্যপূর্ণ। তিনি কিন্তু বলেননি যে তিনি ভালোবাসা বা শ্রদ্ধা পান না। না, তা বলেননি। তিনি বলেছেন প্রশান্তি পান না। প্রশান্তি জিনিসটা আসে নির্ভরতা থেকে, নিঃশর্ত আশ্রয় থেকে।
নতুন সম্পর্ক হয়তো সম্মানীয়, কিন্তু তা সেই জন্মগত আশ্রয়ের জায়গাটা নিতে পারছে না। এটা অনেকটা এমন মনে হচ্ছে যেন আপনি আপনার পুরনো বাড়ির চাবি দিয়ে একটা নতুন তালা খোলার চেষ্টা করছেন। চাবির খাঁজগুলো দেখতে একই রকম, কিন্তু তালাটা খুলছে না। খুলছে না। প্রতিদিন আব্বু আম্মু ডাকার সময় তার নিশ্চয়ই একবার করে মনে পড়ে যায় কোন ডাকটা আসল আর কোনটা নকল। আর এই তুলনাটা তার ভেতরের কষ্টটাকে তো দ্বিগুণ করে দিচ্ছে। হুম। এবং এটা একটা নীরব ব্যক্তিগত লড়াই। এই কথাটা তিনি শাহেদ আর কাউকে বলতে পারেন না। না, তা তো পারেন না। শ্বশুর শাশুড়িকে তো আর বলা যায় না যে আপনাদেরকে আব্বু আম্মু ডেকে আমার শান্তি লাগে না। তাই এই অনুভূতিটা একান্তই তার নিজের। শব্দের প্রতিস্থাপন হয়তো করা যায়, কিন্তু স্মৃতির প্রতিস্থাপন অসম্ভব। আচ্ছা, এই যে পরিচয়ের সংকট বা সম্পর্কের শূন্যতা, এখান থেকে লেখক কিন্তু আমাদের আরেকটা দিকে নিয়ে যাচ্ছেন। সেটা হলো সময়। সময়, হ্যাঁ। লেখাটা হঠাৎ করেই একটা মোড় নেয়, যেখানে মূল চরিত্র হয়ে ওঠে নভেম্বর মাস। এবং এখানেই আমরা শোকের আর একটা ভয়ঙ্কর রূপ দেখতে পাই। শোক শুধু আমাদের আবেগ বা সম্পর্ককেই প্রভাবিত করে না। না। এটা আমাদের জন্য সময় আর স্থানের সংজ্ঞাও পুরোপুরি বদলে দেয়। একটা সাধারণ মাস বা একটা সাধারণ তারিখ হঠাৎ করেই অসাধারণ হয়ে উঠতে পারে, কখনো আনন্দের কারণে, কখনো বা তীব্র বেদনার কারণে। লেখকের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তিনি বলছেন, আগে নভেম্বর মাসটা আসলে খুব খুশি হতাম। তো একটা ছবি, তাই না? একদম। আমাদের সবারই তো ছোটবেলার জন্মদিনের এমন স্মৃতি থাকে। কেক, বিশেষ রান্না, বাবা মায়ের উচ্ছ্বাস, হ্যাঁ। এগুলো যেন একটা নিরাপদ, আনন্দময় পৃথিবীর প্রতীক। নভেম্বর মাসটা ছিল তারই প্রতিচ্ছবি। মনোবিজ্ঞানীরা বলেন, আমাদের স্মৃতিগুলো তো নিছক ঘটনা হিসাবে জমা থাকে না, আচ্ছা। সেগুলো আবেগ দিয়ে মোড়ানো থাকে। এই যে কেক বা বিশেষ রান্নার কথা, এগুলো তো শুধু খাবার নয়, এগুলো ভালোবাসা প্রকাশের মাধ্যম। ঠিক। তাই নভেম্বরের সাথে লেখকের যে স্মৃতিটা জড়িত ছিল, তা ছিল কোন্ডা আর ভালোবাসার। ক্যালেন্ডারের এই মাসটা তার কাছে একটা উপহারের মতো ছিল। কিন্তু এখন সেই একই মাস নিয়ে তার অনুভূতি ঠিক ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। এখন মনে হয় নভেম্বর মাসটা আসে কেন? উফ! একটা সাধারণ প্রশ্ন, কিন্তু এর ভেতরে কি পরিমাণ অসহায়ত্ব, কি পরিমাণ যন্ত্রণা! যে মাসটা ছিল বছরের সেরা মাস, সেটাই এখন একটা বোঝা। একটা অভিশাপের মতো, যা প্রতি বছর ফিরে আসে। সময়ের এই যে রূপান্তর, এটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। আসলে আমাদের সবারই একটা ব্যক্তিগত, আবেগীয় ক্যালেন্ডার থাকে। হুম। কোনো একটা তারিখে হয়তো প্রথম চাকরি পেয়েছিলাম, কোনো তারিখে প্রিয় কাউকে হারিয়েছি। এই তারিখগুলো আর শুধু সংখ্যা থাকে না, এক একটা মাইল ফলক বা ক্ষতচিহ্ন হয়ে যায়। ঠিক। লেখকের জীবনে নভেম্বর মাসটা তার ব্যক্তিগত ক্যালেন্ডারে একটা উজ্জ্বল অধ্যায় থেকে একটা কালো অধ্যায়ে পরিণত হয়েছে। এখন আর জন্মদিনের আনন্দটা বড় নয়, হারানোর বেদনাটাই মুখ্য। তার মানে এখন নভেম্বর মাস এলে তারা কেক বা রান্নার কথা মনে পড়ে না, নাকি মনে পড়ে কিন্তু সেই স্মৃতিগুলোই এখন আরও বেশি কষ্ট দেয়? দ্বিতীয়টাই। আর এটাই তো শোকের সবচেয়ে নিষ্ঠুর দিক। আচ্ছা। যে স্মৃতিগুলো একসময় আনন্দের উৎস ছিল, সেই একই স্মৃতিগুলোই পরে কান্নার কারণ হয়ে দাঁড়ায়। বাবার কেক আনার দৃশ্যটা মনে পড়লে এখন হয়তো তার মনে হয়, এই মানুষটা আর কোনোদিন আমার জন্য কেক আনবে না। মায়ের রান্নার গন্ধটা কল্পনা করলে হয়তো মনে হয়, এই ভালোবাসাটা আমি আর কোনোদিনও পাব না। আনন্দের স্মৃতিগুলোই তখন অনুপস্থিতির বেদনাকে বহুগুণ বাড়িয়ে তোলে। তাই তিনি মাসটাকে এড়াতে চাইছেন। হ্যাঁ, কারণ মাসটা এলেই স্মৃতির এই আক্রমণও শুরু হয়ে যায়। তার মানে নভেম্বর মাসটা এখন আর একটা সময়কাল নয়, এটা একটা প্রতিপক্ষ, একটা শত্রু। ঠিক, যা প্রতি বছর নিয়ন করে ফিরে আসে তাকে যন্ত্রণা দেওয়ার জন্য। এই ভাবনাটাই গায়ে কাটা দেওয়ার মতো। লেখার শেষ অংশে গিয়ে তিনি এই যন্ত্রণাটাকে আরও নির্দিষ্ট করে তুলেছেন, তাই না? হ্যাঁ, এতক্ষণ যা কিছু ছিল, কিছুটা সাধারণ অনুভূতির বর্ণনা, শেষ অংশে এসে তা সুনির্দিষ্ট হয়ে উঠেছে। তিনি শুধু মাস নয়, এবার আঙুল তুলছেন দুটো নির্দিষ্ট তারিখের দিকে। বলছেন, নভেম্বর মাসটা ক্যালেন্ডার থেকে মুছে যেতে পারে না, সাথে ১৪ আর ২৪ তারিখ দুইটা। এই মুছে ফেলার ইচ্ছাটা খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু এড়িয়ে যাওয়া নয়, এটা অস্তিত্বকে অস্বীকার করার একটা আকুতি। একদম। যেন এই দুটো দিন যদি ক্যালেন্ডারেই না থাকত, তাহলে হয়তো তার জীবনের ওই ভয়ঙ্কর ঘটনাগুলোও ঘটত না। এটা একটা শিশুর মতো সরল, কিন্তু ভীষণ বেদনাদায়ক একটা ইচ্ছে। বাস্তবতা বদলানোর অক্ষমতা থেকে জন্ম নেওয়া এক তীব্র হাহাকার।
আর এই নির্দিষ্ট তারিখগুলো 14 আর 24 এবং তার সাথে জুড়ে দেওয়া দুটো সাল 2009 আর 2020 এগুলো এখন আর সাধারণ সংখ্যা নয়, এগুলো লেখকের জীবনের এক একটা ট্রমা পয়েন্ট, স্মৃতির নোঙর। কিন্তু আমরা তো জানি না ওই তারিখগুলোতে কি ঘটেছিল, লেখক আমাদের তা বলেননি। আর এখানেই লেখাটা আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তাই তো। এই না বলা কথাগুলো, এই শূন্যস্থানগুলো পাঠককে নিজের মতো করে পূরণ করে নেওয়ার সুযোগ দেয়। এই ব্যাপারটা আমারও অসাধারণ লেগেছে। তিনি যদি বলে দিতেন যে এই তারিখে আমার বাবা মারা গেছেন বা ওই তারিখে মা, তাহলে সেটা একটা তথ্য হতো। হ্যাঁ, একটা তথ্য। কিন্তু তা না বলায় এটা একটা সার্বজনীন অনুভূতিতে পরিণত হয়েছে। আমরা সবাই নিজেদের জীবনের এমন কোনো তারিখের কথা ভাবতে শুরু করি যা আমরা ক্যালেন্ডার থেকে মুছে ফেলতে চাই। একদম। এই অসম্পূর্ণতাই লেখাটাকে পাঠকের ব্যক্তিগত অনুভূতির সাথে জুড়ে দেয়। আর শেষ বাক্যটা দেখুন। এই মাসটা আসলে 2009 আর 2020 সালের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন চোখের সামনে ভেসে ওঠে। এখানে লক্ষ্য করুন, তিনি কিন্তু বলেননি ওই দিনের ঘটনাটা ভেসে ওঠে। ও হ্যাঁ। তিনি বলেছেন প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন। এর মানে কি? এর মানে হলো এটা সম্ভবত কোনো একটা আকস্মিক দুর্ঘটনা বা মৃত্যুর স্মৃতি নয়। আচ্ছা। এটা হয়তো দীর্ঘ কোনো অসুস্থতা, যন্ত্রণা বা সংগ্রামের স্মৃতি। এমন কোনো সময়ের স্মৃতি যার প্রতিটা মুহূর্ত ছিল কষ্টের। তার মানে নভেম্বর মাস এলে শুধু দুটো নির্দিষ্ট দিনের কথাই তার মনে পড়ে না, বরং ওই সালগুলোর সাথে জড়িত পুরো যন্ত্রণাময় সময়টা তার উপর ভর করে। হ্যাঁ, এটাকে তো অনেকটা পোস্ট ট্রমাটিক স্ট্রেসের যে লক্ষণ তার সাথে মেলানো যায়, তাই না? অবশ্যই। যেখানে একটা বিশেষ মাস বা দিন ট্রিগার হিসেবে কাজ করে আর মানুষটা মানসিকভাবে আবার সেই ভয়ঙ্কর সময়ে ফিরে যায়। ক্যালেন্ডারটা এখানে আর সময় দেখার যন্ত্র নয়, একটা টাইম মেশিন যা তাকে জোর করে অতীতে ফিরিয়ে নিয়ে যায়। এক কথায়, ক্যালেন্ডার এখানে তার জন্য একটা কারাগার হয়ে উঠেছে। প্রতি বছর নভেম্বর মাস আসে আর তাকে সেই স্মৃতির কারাগারে বন্দী করে ফেলে। তার পালানোর কোনো পথ নেই, তাই তার একমাত্র ইচ্ছা কারাগারটাকেই ধ্বংস করে দেওয়া। এই ছোট্ট লেখাটা আসলে শোকের একটা সম্পূর্ণ জার্নিকে ধারণ করেছে। পরিচয় হারানো থেকে শুরু করে সময়ের অর্থ বদলে যাওয়া এবং শেষে স্মৃতির কারাগারে বন্দী হয়ে পড়া সবই আছে। তাহলে সবকিছু মিলিয়ে যদি আমরা দেখি, ফারজানা তাসনিমের এই লেখাটা আমাদের কি বলছে। আমরা দেখলাম কিভাবে কয়েকটি সাধারণ বাক্য দিয়ে শোকের বিভিন্ন স্তরকে নিখুঁতভাবে তুলে ধরা যায়। একটা ডাক, একটা মাস, দুটো তারিখ, এই ছোট ছোট আপাতদৃষ্টিতে সাধারণ জিনিসগুলো আমাদের ভেতরের জগৎকে কতটা নিয়ন্ত্রণ করতে পারে, আমাদের পরিচয়কে নাড়িয়ে দিতে পারে, এই লেখাটা তারই একটা অসাধারণ দলিল। আমার মনে হয় এই লেখাটা আমাদের একটা জরুরি বিষয় মনে করিয়ে দেয়। শোক কেবল অতীতকে মনে করা নয়, এটা একটা সক্রিয় প্রক্রিয়া যা আমাদের বর্তমানকেও প্রতি মুহূর্তে প্রভাবিত করে। ঠিক। এটা আমাদের পরিচয়, আমাদের সময়ের ধারণা, আমাদের চারপাশের পৃথিবীর সাথে আমাদের সম্পর্ক সব কিছুকেই নতুন করে সাজাতে বা ভেঙে ফেলতে বাধ্য করে। ফারজানা তাসনিমের এই ছোট গল্প আসলে এক দীর্ঘস্থায়ী অনুভূতির এক ঝলক, যা অনেক বড় বড় উপন্যাসের চেয়েও বেশি কথা বলে যায়। এটা আমাদের শেখায় যে সবচেয়ে বড় গল্পগুলো অনেক সময় সবচেয়ে কম শব্দে বলা হয়। একদম। আচ্ছা, আমাদের আলোচনা তো প্রায় শেষের দিকে। শুধু যাওয়ার আগে একটা কথা ভাবছিলাম, মানে এই লেখাটা পড়ার পর মনে হচ্ছিল আমাদের সবারই বোধহয় এমন একটা অদৃশ্য ক্যালেন্ডার আছে, তাই না? আছে তো বটেই। যে ক্যালেন্ডারে পাতায় কিছু তারিখ খুব উজ্জ্বল রঙে দাগানো, আবার কিছু তারিখ স্থায়ীভাবে কালো কালিতে ঢেকে দেওয়া। কোনো একটা সাধারণ গান হয়তো এখন আর সাধারণ নেই। কোনো প্রিয় ডাক হয়তো এখন কেবলই এক দীর্ঘশ্বাস হয়ে ফিরে আসে। হ্যাঁ, আমরা আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততায় সেই ব্যক্তিগত আবেগমাখা ক্যালেন্ডারের দিকে কজনই বা ফিরে তাকাই, আর সেই ক্যালেন্ডারই যে নিঃশব্দে আমাদের আজকের আমিটাকে তৈরি করছে, তাকে আমরা